বিদেশে বিপুল টাকা পাচার করেছেন ইভ্যালির এমডি রাসেল। লেনদেনের ভাউচারে মিলেছে প্রমাণ। বিনিয়োগকারীরা অর্থ ফেরত পাবে কিনা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও 6 মাস। করোনাকালে আবাসন খাতে প্রায় 20,000 কোটি টাকা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ। নির্মাণ সামগ্রীর দাম বাড়ায়, শীঘ্রই বাড়ছে ফ্ল্যাটের দাম, বলছে রিহ্যাব। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ের রেকর্ড, বেড়েছে জাহাজ আসার সংখ্যাও। সাফল্য ধরে রাখতে জেটি এবং ইয়ার্ড বাড়ানোর তাগিদ। হাটবাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দরচড়া। ভালো দাম পাওয়ায় খুশি কৃষক, কমতির দিকে নতুন আলু ও টমেটোর দাম। এবং রেমিট্যান্স পাঠিয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখায় 9 প্রবাসীকে সম্মাননা দিল কাতারের বাংলাদেশ দূতাবাস। ইতালির মিলানে কনসুলেটের বিশেষ সেবা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, নৌবাহিনীকে যুগোপযোগী ও শক্তিশালী করতে নানামুখী কাজ চলছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন সরকার প্রধান। সশস্ত্র বাহিনী উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক আর্থসামাজিক উন্নয়নে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের তরুণ প্রজন্মের মধ্য থেকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সামরিক বাহিনীর জন্য যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে যুগোপযোগী একাডেমি প্রতিষ্ঠা ছিল জাতির পিতার স্বপ্ন। বাংলাদেশ নৌবাহিনী আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত সুশৃঙ্খল, দক্ষ এবং পেশাদার বাহিনী হিসেবে মর্যাদা লাভ করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ সকল ক্ষেত্রে তাদের আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা বাংলাদেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও মর্যাদা, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও অত্যন্ত উজ্জ্বল হয়েছে। কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশ মাতৃকার সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার্থে তোমরা নিরলসভাবে কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি। বরিশাল মেরিন একাডেমির নিজস্ব ক্যাম্পাসে পথ চলা শুরু হতে যাচ্ছে আগামী জানুয়ারিতেই। 70 শিক্ষার্থী নিয়ে শুরু হচ্ছে পাঠদান। পড়াশোনা শেষে চাকরির সুবাদে দেশ বিদেশ ঘুরে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চান শিক্ষার্থীরা। আর মেরিন কর্তৃপক্ষ বলছে, দক্ষ জনবল করতে তারা প্রস্তুত। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। বিশাল সমুদ্রের বুকে ভেসে বেড়ানোর রোমাঞ্চকর স্বপ্ন দেখেন অনেকেই। তার উপর এই ভেসে বেড়ানো যদি হয় উপার্জনের ক্ষেত্র, তাহলে তো সোনায় সোহাগা। সমুদ্রের বিশাল বুকে জাহাজে ক্যাপ্টেন বা চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কেরিয়ার গড়ার সুযোগ শুধু মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেই পাওয়া যায়। এক্ষেত্রে দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে বরিশাল মেরিন একাডেমির নিজস্ব ক্যাম্পাসে 2022 সালের জানুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে ভর্তি হয়েছেন 70 জন শিক্ষার্থী। তারা জানান, রোমাঞ্চকর জীবন বেছে নিতেই কেরিয়ার হিসেবে মেরিনে পড়াশোনার আগ্রহ তাদের। দেখেছি যে মেরিনে একটা সুযোগ আছে যে ইন্টারন্যাশনাল ক্যাডেট হওয়া যায়। দেন আমি ট্রাই করেছি, বেস্ট ট্রাই করেছি, দেন আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি। নাবিকদের যে লাইফটা খুবই অ্যাডভেঞ্চারাস একটা লাইফ, তো এটা আসলে লিড করার স্বপ্ন অনেকেই দেখে, সবাই বাস্তবায়ন করতে পারে না। যেমন আমাদের মধ্যে অনেকেই পরীক্ষা দিয়েছে কিন্তু সবাই আসতে পারেনি। তো আসলে এদিক দিয়ে অ্যাডভেঞ্চারের চিন্তা করেই এই প্রফেশনটা চয়েস করা। আর সন্তানের সাফল্য চেয়ে দেশের সুনাম বৃদ্ধি করার আশা অভিভাবকদের। যে স্বপ্নটা ছেলের মাধ্যমে বাস্তবায়িত করার জন্য আমার একটা ইচ্ছা, গ্রাজুয়েশন করে বা পোস্ট গ্রাজুয়েশন করে যদি ভবিষ্যতে ভালো করতে পারে তাহলে আমাদের দেশের জন্য কাজ করবে। সংশ্লিষ্টরা জানান, সমুদ্র খাতে দক্ষ জনবল গড়ে তুলে দেশের ভাবমূর্তি বাড়াতে চান তারা। বর্তমান অবস্থায় আমরা 70 জন নিচ্ছি এবং ধাপে ধাপে এটাকে আমরা উন্নীত করব। এখন কীরকম আমাদের অবস্থা এবং বর্তমান এটার সুযোগ কতটুকু আছে, এটা বিবেচনা করে হয়তো ভার্টিক্যাল এক্সপানশনে ভবিষ্যতে যেতে পারে। বরিশাল সদরের কর্ণকাঠিতে 10 একর জমিতে প্রায় 125 কোটি টাকা ব্যয়ে মেরিন একাডেমি নির্মাণ করা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। লেনদেনের ভাউচার দেখে এটাই প্রমাণিত হয়, ইভ্যালির গ্রেফতার এমডি রাসেল ও চেয়ারম্যান অনেক টাকা বিদেশে পাচার করেছেন। হাইকোর্ট গঠিত বোর্ডের 8ম সভা শেষে সময় সংবাদকে এই কথা জানিয়েছেন বোর্ড প্রধান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
এদিকে কোম্পানিটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, আগামী 4 থেকে 6 মাসের আগে ইভ্যালের পাওনাদারদের ভালো মন্দ কোনো খবর দেওয়াই সম্ভব নয়, কারণ 86 লাখ টাকার চুক্তিতে প্রতিষ্ঠানটির অর্থসম্পদ হিসাবের যে কাজ শুরু হয়েছে তা শেষ হতে সময় লাগবে আরও কয়েক মাস। কামরুল হাসান সবুজের রিপোর্ট। যত দ্রুত উত্থান ঠিক তেমনই আকস্মিক পতন। ইভ্যালি বাংলাদেশের ই কমার্স খাতের এমনই এক প্রতিষ্ঠান। শত শত কোটি টাকা প্রতারণার দায়ে বন্ধ এই প্রতিষ্ঠানটির দেনা পাওনার হিসাব মেলাতে বর্তমানে কাজ করছে উচ্চ আদালতে নিয়োজিত 5 সদস্যের বোর্ড। ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে এই বোর্ডের 8ম সভা শেষে প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জানান, ইভ্যালি আবার চালু করা সম্ভব হবে নাকি বন্ধই হয়ে যাবে সেই আভাস দিতেও লাগবে কমপক্ষে আরও 6 মাস। অ্যাকুরেটলি যদি আমরা ফিনান্সিয়াল অবস্থাটা যদি দাঁড় করাতে না পারি, তাহলে আমরা এর পরবর্তী সিদ্ধান্তে যেতে পারবো না। কাগজপত্র রেডি করছি, কারণ কাগজপত্রের অবস্থা খুবই খারাপ অবস্থা আমরা পেয়েছি। এখানে এই বিল্ডিংয়ে কিছুই ছিল না, সবই লুটপাট হয়ে গিয়েছিল। সব কাগজ আছে কিনা আমরা এখন পর্যন্ত জানি না। 3-4 মাস 6 মাস তো লাগবেই। জানানো হয়, ল্যাপটপ সহ ইভ্যালির অনেক সম্পদ চুরি হয়ে গেছে। প্রতিষ্ঠানটির অনুকূলে থাকা গাড়ি জব্দে মিলছে না বিআরটি এর সহযোগিতা, পাওয়া যাচ্ছে না 3টি সিন্ধুকের পাসওয়ার্ড। হিসাব মেলাতে ঋণ বা বেতন বাবদ আগাম টাকা নেওয়া কোম্পানির কর্মীদেরও ডাকা হবে চিঠি দিয়ে। ইচ্ছে মতো বানানো ভাউচারগুলো সাক্ষ্য দিচ্ছে টাকা পাচারের দাবির পক্ষে। অনেক টাকার অনেক ভাউচার আছে, কেন কাকে প্রদান করলো তার কোনো উল্লেখ, কোনো সাপোর্টিং ডকুমেন্ট। এই থেকে আমাদের ধারণা, আগের যে চেয়ারম্যান বা এমডি ছিলেন তারা বিদেশে টাকা পাচার করেছেন। তদন্তে যদি দেখা যায় টাকা পাচার হয়েছে, জানা যায় যে কোন দেশে পাচার হয়েছে, কত পাচার হয়েছে, তখন আমরা এই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে চেষ্টা করব সেই টাকা ফিরিয়ে আনতে। কিন্তু সেটা কিন্তু সহজ ব্যাপার নয়। তবে পাওনাদারদের কাগজপত্র যত্নে রাখার পরামর্শ দিয়েছেন বোর্ড সদস্যরা, যেন দরকারি মুহূর্তে তা সহজে তারা উপস্থাপন করতে পারেন। সব মানুষের কাছে আমাদের অনুরোধ হলো কাগজগুলো আপনারা রাখবেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে আবাসন খাতে প্রায় 20,000 কোটি টাকা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হয়েছে। আবাসন মালিকদের সংগঠন রিহাব বলছে, ইতোমধ্যে বেশিরভাগ রেডি ফ্ল্যাট বিক্রিও হয়ে গেছে। এদিকে ড্যাব বাস্তবায়নের উদ্যোগ এবং নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় শীঘ্রই ফ্ল্যাটের দাম বাড়বে বলে জানানো হয়। রাজধানীর একটি হোটেলের রিহাব ফেয়ার 2021 উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা জানায় রিহাব। করোনা মহামারীর ধাক্কায় আয় সংকটে রয়েছে সাধারণ মানুষ, বেসামাল বিভিন্ন শিল্প খাত। তবে এর মধ্যেও সুবাতাস বইছে দেশের আবাসন খাতে। ব্যবসায়ীরা বলছেন, মালয়েশিয়া কিংবা কানাডার বেগমপাড়ায় টাকা পাচার বন্ধে বাজেটে অপ্রদর্শিত অর্থ ফ্ল্যাট ও প্লট কেনায় বিনিয়োগের সুযোগ দিয়েছে সরকার। এরই প্রভাবে করোনার মধ্যেও আবাসন খাতে দেদারসে বিনিয়োগ হয়েছে কালো টাকা। অবস্থা এমন যে বর্তমানে অবিকৃত রেডি ফ্ল্যাট খুঁজে পাওয়া কঠিন। এটা 20,000 কোটি টাকা একেবারেই যে অ্যাকুরেট আমাদের মধ্যে এসেছে তা না, এটা সবকিছু মিলাই একটা ইনভেস্টমেন্ট হয়েছে, বাট মেজর একটা অংশ আমাদের মধ্যে এসেছে। এই অপ্রদর্শিত অর্থগুলো তো আমরা তো ডিস্ট্রয় করে দিতে পারি না, বা আমরা এমন কোনো পথ আমরা খোলা রাখতে পারি না যেগুলো বেগমপাড়ায় চলে যায়। তবে এই খাতের অগ্রগতি ধরে রাখা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। ইতোমধ্যে বাজারে বেড়ে গেছে সিমেন্ট ও রড সহ বিভিন্ন সামগ্রীর দাম। এতে নির্মাণ ব্যয় বেড়েছে 15% মতো। এছাড়া ঢাকা মহানগর এলাকায় বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রতিটি ভবনে কমবে ফ্ল্যাট সংখ্যা। যে রড আমরা কিনতাম হলো 52,000 টাকা, সেটা এখন চলছে 82,000 টাকা। একটি বিল্ডিং এ যদি আমরা 8 তলা অথবা 10 তলা পাই, সেখানে যদি একটি ইউনিট করি সেখানে 8টা ফ্ল্যাট পেতাম। এখন যদি সেখানে 7টা অথবা 6টা পাই, নির্মাণ খরচ কিন্তু আমার ঠিকই থাকবে, কিন্তু আমার নাম্বার অফ ফ্ল্যাট কমে যাবে, সেখানে কিন্তু কস্টটা বেড়ে যাবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 23 ডিসেম্বর থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে রিহাব ফেয়ার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। করোনা স্থবিরতার পাশাপাশি পরিবহন শ্রমিক ধর্মঘটের অস্থিরতার পরও কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ের রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। গত বছরের তুলনায় 3 লাখ কন্টেইনার এবং 1 কোটি মেট্রিক টনেরও বেশি পণ্য হ্যান্ডেলিং করে এই কৃতিত্ব অর্জন করে। এছাড়া বেড়েছে পণ্যবাহী জাহাজ আসার সংখ্যাও। এ সাফল্য ধরে রাখতে জেটি এবং ইয়ার্ড বাড়ানোর বিকল্প নেই বলছেন বন্দর ব্যবহারকারীরা। শাখাউটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চলতি বছরের মাঝামাঝিতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যখন বিশ্বজুড়ে স্থবিরতা চলছিল, তখন বাংলাদেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে পুরোদমে সচল ছিল চট্টগ্রাম বন্দর। বছর শেষ হওয়ার আগেই মিলেছে এতে সফলতা। কন্টেনার ও কার্গো হ্যান্ডেলিং এর পাশাপাশি জাহাজ আসার ক্ষেত্রে গড়েছে নতুন রেকর্ড। 19 ডিসেম্বর পর্যন্ত কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে প্রায় 31 লাখ টিউএস, যা গত বছর ছিল 28,39,000 টিউএস। বিভিন্ন রকম প্রতিকূলতা আমাদেরকে সামাল দিতে হয়, তারপরেও আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যেন সবার সাথে, সব ইউজারদের সাথে, সব স্টেক হোল্ডারদের সাথে সার্বক্ষণিক সমন্বয় করে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া। কার্গো হ্যান্ডেলিং এর ক্ষেত্রে নতুন উচ্চতায় স্থান করে নিয়েছে চট্টগ্রাম বন্দর। গত বছর এই বন্দর 10,32,00,000 মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করলো। এবার বছর শেষ হওয়ার আগে তা 11,26,00,000 ছাড়িয়েছে। তবে বন্দরের সক্ষমতা বাড়াতে বাড়তি জেটি এবং ইয়ার্ডের চাহিদা রয়েছে ব্যবসায়ীদের। 60 বিলিয়নের টার্গেট যদি সক্ষমতা যদি করতে হয়, তাহলে কিন্তু বন্দরকে আরও বেশি এফিসিয়েন্টলি কাজ করতে হবে। মাল হ্যান্ডেলিং করার জন্য যে ইকুইপমেন্টগুলি এনেছে তার আমরা মনে করি আরও মডার্ন ইকুইপমেন্ট আনতে হবে, সাথে বন্দরে কিছু জেটি বাড়াতে হবে। এই বছরই প্রথম চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ আসার সংখ্যা 4,000 অতিক্রম করেছে। তবে জাহাজের গড় অবস্থান সময় কমাতে বার্থ অপারেটরের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন শিপিং এজেন্টরা। যে শোর হ্যান্ডলিং অপারেটর ওরা কিন্তু বাড়েনি, এটা অনেক দিন থেকে, সেই 7 সালের পর থেকে আর একজনও বৃদ্ধি হয়নি। কিন্তু যেভাবে কাজের গতি বাড়ছে, যেভাবে বন্দর বাড়ছে, বে টার্মিনাল বাড়ছে, পতেঙ্গা বাড়ছে, সেভাবে কিন্তু ওদেরকেও বাড়াতে হবে। আন্তর্জাতিক শিপিং ম্যাগাজিন রয়টার্সের তালিকায় বিশ্বের 100টি ব্যস্ততম বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 64তম। বৈশ্বিক তালিকায় এই বন্দর পিছিয়ে রয়েছে। আর এক্ষেত্রে দক্ষতা এবং সক্ষমতা বাড়িয়ে আধুনিক বন্দর করার কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। নাটোরের হাটবাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, তবে দুদিনের ব্যবধানে প্রকারভেদে সবজির দাম কিছুটা বেড়েছে। এতে কিছুটা লাভের মুখ দেখছেন বলে জানালেন চাষিরা, তবে কমতির দিকে নতুন আলু ও টমেটোর দাম। নাটোর থেকে আল মামুনের তথ্য ও জাহিদুল ইসলাম সুমনের পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। হাটডাকে ভোর থেকেই সরগরম নাটোরের স্টেশন বাজার। এখানে পাওয়া যায় ফুলকপি, শিম, বেগুন, আলুসহ নানা ধরনের সবজি। টাটকা ও বিষমুক্ত হওয়ায় দূরদূরান্তের পাইকাররাও সবজি কিনতে ভিড় করেন এই বাজারে। বাজারে সবজির সরবরাহ ভালো থাকলেও দামে ঊর্ধ্বগতি। ফুলকপি, মূলা, বেগুন ও শিম সহ বেশ কিছু সবজির দাম কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। তবে নতুন আলু ও টমেটোর দাম কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। ভরা মৌসুমে বেশ কিছু সবজির দাম ভালো পাওয়ায় খুশি কৃষক। তবে নতুন আলু, বাঁধাকপি ও টমেটোর চাহিদা কমে আসায় দামও কমতির দিকে। সিম 38-40 টাকা বিক্রি হচ্ছে এখন, মোটামুটি বাজার ভালো। অন্যবার চাইতে এবার দাম বেশি পড়তেছে ইনশাল্লাহ। এই দাম থাকলে মোটামুটি আমরা লাভবান হব বলে আশা করতেছি। বাজারে পাইকারি ক্রেতাদের আনাগোনার উপর নির্ভর করে দাম বাড়ে কমে বলে দাবি আড়তদারদের। 2 দিন হলো 40 টাকার আলু 25 টাকা লেগে গেছে, আমদামি বেশি তাই দাম কম। বেগুনের চাহিদা বেশি হয়েছে, আগেকার থেকে অনেক দাম বেশি হয়েছে, কিন্তু আমরা পাতাকপির দাম পাচ্ছি না। ক্রেতার সরবরাহ বেশি থাকার কারণে কাঁচামালের দামটা একটু বৃদ্ধি পেয়েছে এবং আলু, টমেটো পর্যাপ্ত আমদানি হওয়ার কারণে আলু, টমেটোর দামটা কিছুটা কমেছে। চলতি বছর জেলায় 1,20,000 মেট্রিক টন শীতকালীন সবজির উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। আর এ পর্যন্ত প্রায় 35,000 মেট্রিক টন সবজি বাজারে সরবরাহ হয়েছে। সময় সংবাদ, নাটোর। বিজয়ের মাসে নগরবাসীকে শৃঙ্খলাবদ্ধ পরিবহন ব্যবস্থা উপহার দিতে 26 ডিসেম্বর থেকে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। 50টি বাস নিয়ে ঘাটারচর, কাঁচপুর পর্যন্ত চালু হবে বাস রুট রেশনালাইজেশনের কার্যক্রমের প্রথম ধাপ। নগর ভবনের সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজয়ের মাসে রাজধানীর বুকে সবুজ রঙের বাস দিয়ে শুরু হতে যাচ্ছে বাস রুট রেশনালাইজেশনের কার্যক্রম। 26 ডিসেম্বর বিআরটিসি সহ 7টি প্রতিষ্ঠানের বাস দিয়ে প্রকল্পের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঘাটারচর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড কাঁচপুর পর্যন্ত এই যাত্রাপথে আমাদের পাইলটিং, যেটা নমুনা হিসেবে আমরা শুরু করব ইনশাআল্লাহ আগামী 26 ডিসেম্বর। আমাদের মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, যদিও তিনি অসুস্থ, তিনি সশরীরে না পারলেও তিনি ভার্চুয়ালি 26 ডিসেম্বর সকাল
10টাতে তিনি এটা শুভ উদ্বোধন ঘোষণা করবেন। রোববার সন্ধ্যায় বাস রুট রেশনালাইজেশন কমিটির এক সভায় বলা হয়, শুরুতে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে কাঁচপুর রুটে চলবে বাসগুলো। ই টিকিট সিস্টেমে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে 2 টাকা 15 পয়সা। ভাড়া হচ্ছে পার কিলোমিটারে 2 টাকা 15 পয়সা। আগের যে প্রজ্ঞাপন আছে সেটি রাখা হয়েছে। এই রুটে পুরাতন কোনো বাস না চললেও অন্য রুটের মাধ্যমে সমন্বয় করা হবে পুরাতন বাসগুলোর। ড্রাইভারদের দেওয়া হবে নির্দিষ্ট পোশাক। প্রকল্পের বাসগুলো থামবে নির্ধারিত যাত্রী ছাউনি ও টার্মিনালে। ডাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে মাতুয়াইলে। কাজেই ফিটনেস নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র ফজলানুর তাপস। মালিক পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। আমাদের পক্ষ থেকে আমরা সর্বপ্রকার সহযোগিতা দিয়ে আসছি এবং কোন বিষয়ে সহযোগিতা করবেন, এই যে রোড ফ্রাঞ্চাইজির ব্যাপারে। নগরবাসীকে পরিকল্পিত পরিবহন সেবা দিতে খুব শিগগিরই এই প্রকল্পের অধীনে সকল রুটে পরিবহন ব্যবস্থা চালু করা হবে। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা। ভারতের পেট্রোপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের নানা শর্ত আরোপে আবারও কমেছে যাত্রী যাতায়াত। কড়াকড়ি আরোপ করা হয়েছে স্টুডেন্ট, বিজনেস ও মেডিকেল ভিসায়। 1 মাস আগে যাত্রীর সংখ্যা দিনে 2000-এর ঘরে থাকলেও বর্তমানে কমে দাঁড়িয়েছে 1000 থেকে 1200-এর ঘরে। এই মুহূর্তে বেনাপোল ইমিগ্রেশন এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিজুল, কিন্তু যে ভ্রমণ খাতে, তবে প্রথমে যখন 2019 সালে যখন এই করোনা সংক্রমণ দেখা দেয়, তখন কিন্তু বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটা কিন্তু বন্ধ ছিল। এরপর ধীরে ধীরে করোনা সংক্রমণ কমে আসায় কিন্তু আবারও নিষেধাজ্ঞা প্রত্যাহারে যে বাণিজ্য এবং পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটা কিন্তু অনেকটা স্বাভাবিক হয়েছিল। তবে আবারও যে ওমিক্রনের যে সংক্রমণ দেখা দেয় কিন্তু আবারও বিশেষ করে ভারতের পেট্রোপোল ইমিগ্রেশনের নানা নিষেধাজ্ঞায় কিন্তু যে বাণিজ্যর এবং যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সেখানে কিন্তু অনেকটা সমস্যা দেখা গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখতে পেয়েছি যে পাসপোর্ট যাত্রী যাতায়াতে। আপনি জানেন যে কয়েকদিন আগে কিন্তু প্রথমে ভ্রমণ বিষয়ে ভারতের নিষেধাজ্ঞা জারি করেছিল, এরপর হচ্ছে বিজনেস বিষয়। তবে আমরা সাম্প্রতিক কিন্তু বিজনেস বিষয় এবং ভ্রমণ বিষয়ের উপরে নিষেধাজ্ঞা তুলে দিলেও কিন্তু আবার নতুন করে যে স্টুডেন্ট বিষয়, সেই স্টুডেন্ট বিষয় কিন্তু যাতায়াতের উপরে কড়াকড়ি আরোপ করেছে ভারতের পেট্রোপোল ইমিগ্রেশন। ফলে কিন্তু বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যে দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটা কিন্তু অনেকাংশে কমে গেছে। যদি আপনাকে গত 20 দিনের কথা বলি, 20 দিন আগে কিন্তু প্রতিদিন এই বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে চিকিৎসা, ব্যবসা এবং শিক্ষা গ্রহণের কাজে প্রতিদিন প্রায় 1,500 থেকে 2,000 পাসপোর্ট যাত্রী যাতায়াত করছিল। কিন্তু ভারতের পেট্রোপোল ইমিগ্রেশনের সম্প্রতি নানান কড়াকড়িতে কিন্তু পাসপোর্ট যাত্রী যাতায়াত সংখ্যা অনেক কমে গেছে। গতকাল সর্বশেষ 745 জন মাত্র পাসপোর্ট যাত্রী ভারতে ঢুকতে পেরেছেন। আমরা কথা বলেছি বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে ভারতে তাদের আভ্যন্তরীণ যে সুরক্ষা বিষয়, সেই সুরক্ষার কারণে তারা কিন্তু বারবার একটি করে নিষেধাজ্ঞা দিচ্ছেন এবং নিষেধাজ্ঞার কারণে কিন্তু এখান থেকে যে স্টুডেন্ট ভিসা যাদের ভারতে পরীক্ষা আছে সে সমস্ত যাত্রী ছাড়া কিন্তু সাধারণ যারা স্টুডেন্ট ভিসা পড়াশোনা করেন তারা কিন্তু ভারতে যেতে পারছেন না। এছাড়া বিজনেস বিষয়ে যারা, তা সেখানেও কিন্তু কড়াকড়ি আরোপ করা হয়েছে। তারা ইন্ডিয়ান কর্তৃপক্ষ কিন্তু বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে যেটি জানিয়েছেন যে প্রতিদিন তারা যেন 500 থেকে 700 যাত্রীর বেশি এই মুহূর্তে ভারতে না পাঠায়। এই অবস্থায় কিন্তু যারা চিকিৎসা, ব্যবসা অথবা শিক্ষা গ্রহণের কারণে ভারতে যাতায়াত করছিল তারা কিন্তু অনেকটা বেকায়দা পড়েছেন। প্রতিদিন আমরা দেখতে পেয়েছি ভারত থেকে প্রায় 100 থেকে 150 যাত্রীকে কিন্তু ভারত থেকে বিভিন্ন অজুহাতে কিন্তু ফেরত দেওয়া হচ্ছে। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এটি ভারতীয় আভ্যন্তরীণ বিষয়, তবে পাসপোর্ট যাত্রী যাতে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে এই জন্য তারা ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দরে যে ভারতে ওমিক্রন সংক্রমণ কারণে যে পাসপোর্ট যাত্রী যাতায়াতের যে যারা বিধিনিষেধের কারণে যাতায়াত কমেছে তার সর্বশেষ তথ্য। এশা, বেনাপোল ইমিগ্রেশন এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক। আকিজ বেকার্স লিমিটেডের বিস্কুট ব্র্যান্ড বেকম্যান্সের পৃষ্ঠপোষকতায় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজের উদ্যোগে শুরু হয়েছে ভাষাভিত্তিক অলিম্পিয়াড বেকম্যান্স সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগ। রোববার বিকেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে আনুষ্ঠানিকভাবে অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আকিজ বেকার্স লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইসমাইল হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা দেশ থেকে 50,000-এরও বেশি শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশ নেবে।
নির্মাণ কাজে গবেষণার কাজে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগকে রিল্যাক্সেশন টেস্টিং মেশিন দিয়েছে বিএসআরএম ওয়্যার্স। রোববার বুয়েট কার্যালয়ে মেশিনটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর আবু সিদ্দিক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন ও ভারপ্রাপ্ত প্রধান প্রফেসর ডক্টর AKM আমানত, প্রফেসর ডক্টর ইশতিয়াক আহমেদ। বিএসআরএম এর পক্ষে উপস্থিত ছিলেন COO গৌতম বন্দ্যোপাধ্যায়, হাসান জাফর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওয়ালটন গ্রুপের ই-কমার্স উদ্যোগ হিসাবে যাত্রা শুরু করল ওয়ার্ল্ডকার্ট লিমিটেড। এ উপলক্ষে রোববার ওয়ালটনের কর্পোরেট অফিসে গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে বসেই ওয়েবসাইট থেকে একটি স্মার্টফোনের অর্ডার করেন প্রতিমন্ত্রী। তাৎক্ষণিক তা ডেলিভারিও দেওয়া হয়। চট্টগ্রামের রানীরহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৮৪তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসাবে শাখা উদ্বোধন করেন। এছাড়া ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর JQM হাবিবুল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বঙ্গভবন থেকে গণভবন, সব জায়গায় সবার পছন্দের খাবারের তালিকায় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী খাবার পনির। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায়ও এই পনির পাঠানো হয় ভারতের প্রধানমন্ত্রীর বাড়িতেও। এরই মধ্যে জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে স্থান পেয়েছে অষ্টগ্রামের এই পনির। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য ও মোহাম্মদ শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। অষ্টগ্রামের পনির দেশ বিদেশে প্রসিদ্ধ উপাদেয় এ খাবার সুনাম অর্জন করেছে। মোগল আমল থেকে পছন্দের তালিকায় স্থান ধরে রেখেছে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের এই সুস্বাদু পনির। গুণ, মান আর বর্ণে পনিরের পরিচিতি দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বময়। কোনো প্রকার ক্ষতিকর দ্রব্য ছাড়া হাওরের গরু ও মহিষের বিশুদ্ধ দুধ থেকে স্থানীয় কারিগরদের তৈরি পনিরের কদর রয়েছে। এখানকার পনির নিয়মিত যাচ্ছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসায়। কারিগররা জানালেন প্রতি 10 লিটার দুধ থেকে তৈরি হয় 1 কেজি পনির। বাঁশের তৈরি ছোট ছোট টুকরিতে করে প্রতি কেজি পনির বিক্রি হয় 600 থেকে 800 টাকায়। মহামান্য রাষ্ট্রপতি আমার পনির খাইতেছে এবং প্রধানমন্ত্রীও আমার বানানো পনির খায়া উনি অষ্টগ্রামের পনির বলে বিখ্যাত স্বীকৃতি দিছে এবং আমার বানানো পনির আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে আমরা খাওয়াইছি। এই মাওয়াটা পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে ওই পানিটা দুধের মধ্যে দিলে 1 ঘন্টা আধা ঘন্টা পর মানে একটু জমাট বাঁধে। স্থানীয়রা জানান প্রায় 300 বছর আগে থেকে অষ্টগ্রামে পনির তৈরি করা হয়। বংশ পরম্পরায় এ পেশায় জড়িত অষ্টগ্রাম সদরের অনেক কারিগর। তবে পর্যাপ্ত চাহিদা থাকার পরও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে দিন দিন কমছে পনিরের কারিগরের সংখ্যা। বর্তমানে মাত্র 20টির মতো পরিবার এ শিল্পের সাথে জড়িত আছে। বর্তমানে অনলাইনে পনির বিক্রি বেড়েছে আর হাওরে অল ওয়েদার সড়ক নির্মাণ হওয়ায় দেশের বাইরে পনির রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা এটা খাই স্বাদ পাইছি, দেশি গাভীর দুধ। অষ্টগ্রামে সবাই বানায়, ওনার পনিরটাই সবাই পছন্দ করে। রাষ্ট্রপতির পছন্দের তালিকায় রয়েছে পনির। তার নির্দেশে ব্র্যান্ডিং পণ্য পনির শিল্পের বিকাশে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। হাওর এলাকায় যে পর্যটন যে সময়টি থাকে, এই সময়তে এখানে ভ্রাম্যমান যে পনির বিক্রয় কেন্দ্র সেগুলো স্থাপন করা। হাওর বাওর মাছে ভরা অষ্টগ্রামের পনির সেরা, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে স্থান পেয়েছে হাওরের পনির। সময় সংবাদ, কিশোরগঞ্জ। কাতার থেকে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে পরিবার ও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে 9 প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ দূতাবাস কাতার। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা, এর স্লোগানে কাতারে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস। এ উপলক্ষে কাতার থেকে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে পরিবার ও দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখায় 9 জন কাতার প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেছে কাতারের বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় রোববার দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে রেমিটেন্স পাঠানো 9 প্রবাসীর হাতে এই সম্মাননা তুলে দেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পাশাপাশি এদিন দূতাবাস থেকে প্রকাশিত প্রবাস নির্দেশিকা নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বাংলাদেশ সরকার ও কাতারের দূতাবাস থেকে এমন স্বীকৃতি পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আগামীতেও বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে চান বলে জানান তারা। আমাদের এই রেমিটেন্সে আজকে সেই পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং মহাকাশে আজকে আমরা স্যাটেলাইট, এই প্রবাসীদের রেমিটেন্সের সেখানে বিশাল অবদান বলে আমি আমাকে গর্ববোধ করি। সার্টিফিকেট যেটা দিয়েছে আমরা অত্যন্ত অনেক খুশি। আমরা চেষ্টা করব সামনের দিকে আরও ভালো রেমিটেন্স পাঠানোর জন্য। সবাইকে অনুরোধ করব, আহ্বান জানাবো বৈধ পথে দেশে টাকা পাঠায় মতো। সম্মাননা পাওয়াদের আগামী 1 বছর দূতাবাস আয়োজিত জাতীয় অনুষ্ঠান ও দূতাবাস থেকে সেবা নিতে আসলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান রাষ্ট্রদূত। দূতাবাসের সেবা প্রদানের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে এবং সিআইপি হিসাবে এবছর কাতার থেকে যিনি স্বীকৃতি পেয়েছেন তিনিও একই সুবিধা পাবেন। করোনা পরিস্থিতির মধ্যেও গত 1 বছরে কাতার থেকে প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠিয়েছেন 100 কোটি মার্কিন ডলারের বেশি। করোনার মধ্যেও শ্রমিক রপ্তানিতে 4 নম্বরে রয়েছে কাতার, আর রেমিটেন্স প্রেরণকারী দেশ হিসেবে 8ম অবস্থানে দেশটি। সময় সংবাদ, কাতার। আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রবাসীদের সেবা প্রদানে বিশেষ উদ্যোগ নিয়েছে ইতালির মিলান বাংলাদেশ কনসুলেট অফিস। 18 ডিসেম্বর বিশ্ব অভিবাসী দিবসে প্রবাসীদের ফুল ও চকলেট দিয়ে বরণ করেন দায়িত্বরত কনসুলেট জেনারেল ও কর্মকর্তারা। এমন সেবায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত ইতালি প্রতিনিধি সহকর্মী মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। 18 ডিসেম্বর ছিল বিশ্ব অভিবাসী দিবস। এ উপলক্ষে প্রবাসীদের অনন্য সেবা প্রদান করে ইতালির মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। শনিবার সরকারি সাপ্তাহিক ছুটির দিনে বিশ্ব অভিবাসী দিবসকে গুরুত্ব দিয়ে কনসুলেট জেনারেল অফিস মিলান সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নেন। এদিন সকাল থেকে সেবা গ্রহীতাদের অফিসে ফুল ও চকোলেট দিয়ে বরণ করা হয়। এমন উদ্যোগে খুশি ইতালি প্রবাসী বাংলাদেশিরা। আজকে খোলা রাখার কারণে আমরা সবাই খুশি। সবার কাজটা হচ্ছে, আমাদের অনেক কিছু সময় বেঁচে যাচ্ছে। বিদেশে স্থানান্তরিত হতে গিয়ে অবশ্যই কখনো এমন কোনো ঝুঁকি নেবেন না যা আপনার জীবনের উপর দিয়ে যেতে পারে। এদিন মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল MJH জাবেদ ও কনসাল সাব্বির আহমেদ অভিবাসী দিবসে সেবার মান বৃদ্ধির জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় কনসুলেট জেনারেল জাবেদ প্রবাসীদের নিরাপদ অভিবাসনের গুরুত্ব ও তাৎপর্যও তুলে ধরেন এবং বৈধ চ্যানেলে রেমিটেন্স দেশে পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। কনসাল সাব্বির কনসুলেট জেনারেল অফিসের জনসেবামূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন। খুব বেশি দূর না সেই সময়, যাতে করে আপনারা বলবান তারপরে গলিজিয়া বা গোলজানো কত দূর থেকে লোক তারা আশা রাখবে না, ঘরে বসে যাতে সার্ভিস পেতে পারেন সেই চেষ্টা স্যার চলমান রেখেছেন। ওরা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বিশ্ব অভিবাসন ব্যবস্থায় ইতালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফ্রিকা ও পূর্ব ইউরোপ থেকে প্রতি বছর দেশটিতে প্রবেশ করতে গিয়ে প্রাণ হারান হাজার হাজার অভিবাসী। বিশ্বের প্রায় 28.5 কোটি অভিবাসীর মধ্যে প্রায় 1 কোটি 30 লাখ বাংলাদেশি। 18 ডিসেম্বর বিশ্ব অভিবাসী দিবসে মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসে প্রবাসীদের এমন সেবা মন কেড়েছে ইতালি প্রবাসীদের। সময় সংবাদ, ইতালি। করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেও শেষ সময়ে জার্মানিতে জমে উঠেছে বড়দিনের মেলা। তবে করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা এখনো কমেনি। এরই মধ্যে করোনা পরিস্থিতির অবনতিতে প্রতিবেশী ফ্রান্স, ডেনমার্ক সহ বেশ কটি দেশকে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে জার্মানি। বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানির হামবুর্গ, কোলন, ফ্রাঙ্কফুর্ট কিংবা বার্লিন সবখানেই সন্ধ্যা নামলেই উৎসব মুখর চারিদিক। করোনার নাজুক পরিস্থিতিতেও বাহারি সাজুগুজুতে কমতি রাখেনি ঐতিহ্যবাহী বড়দিনের মেলাগুলো। রং বেরঙের হরেক রকমের পসরা সাজিয়ে ক্ষুদ্র ও মাঝারি দোকানিরা যেন এই উৎসবটিরই অপেক্ষা করে থাকেন দিনের পর দিন। আর সন্ধ্যা নামলেই তীব্র শীত আর হিম ঠান্ডা উপেক্ষা করে ছোট বড় সবাই যেন ছুটছেন জমে ওঠা বড়দিনের আনন্দ মেলায়। তবে মেলায় ঢুকতে দেখাতে হচ্ছে টিকা নেয়া কিংবা সেরে ওঠা অথবা করোনার চটজলদি নেগেটিভ সার্টিফিকেটও।
বছর ধরে এই দিনগুলোর অপেক্ষায় থাকি আমরা। বেশ ভালো লাগছে বড়দিনের আগেই দারুণ এই মেলার অংশ হতে পেরে। সবচেয়ে ভালো লেগেছে প্রচুর মানুষের সমাগম দেখে। এদিকে করোনার ভয়াবহ অবনতিতে প্রতিবেশী দেশ ফ্রান্স, ডেনমার্ক, অস্ট্রিয়া সহ ব্রিটেনকেও ভাইরাস ভ্যারিয়েন্ট ও ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করেছে জার্মানি। বিশেষ করে ডেনমার্কে দ্রুত গতিতে ওমিক্রন ছড়িয়ে যাওয়ায় সেখানেও বন্ধ করে দেওয়া হয়েছে থিয়েটার, সিনেমা, কনসার্ট সহ জনসমাগমও। দেখুন, আমি লন্ডন থেকে বেড়াতে এসেছি। জার্মানিতে করোনার পরিস্থিতি আমাদের ব্রিটেনের চাইতে অনেক ভালো। এখানে তো তবুও নাগরিকদের নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রয়েছে, কিন্তু ব্রিটেনের অবস্থা সত্যিই নাজুক। এদিকে করোনার 2 ডোজ টিকা সম্পূর্ণ করার পর করোনার 5ম ঢেউ আঘাত হানার আগেই বুস্টার ডোজ নেয়ার পাশাপাশি 6 বছর বয়স থেকেই সকল শিশু কিশোর ও সর্বস্তরের নাগরিকদের শারীরিক দূরত্ব বজায় রেখে উৎসবে যোগ দেওয়ার কথা থাকলেও তা অনেককেই মানতে দেখাই যায়নি। জার্মানিতে করোনার টিকার 2 ডোজ নেওয়ার পরও নতুন করে আক্রান্ত হয়েছেন অনেকেই। তবুও নিজের এবং অন্যের জীবন রক্ষার্থে করোনা ভ্যাকসিনের কোনো বিকল্প নাই বলছেন এদেশের চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বড়দিন খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। দিনটিকে ঘিরে ইউরোপের সবখানেই সাজ রব। বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত হয়েছে ইউরোপের প্রতিটি অলিগলি। ভালো উপার্জনের আশায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও কর্মজীবীরা অপেক্ষায় থাকেন এই দিনটির। বড়দিন উপলক্ষে বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন, আর এই দিনকে ঘিরে চলে সারা মাস আনন্দ উদ্দীপনা। বড় বড় সড়কগুলো থেকে শুরু করে অলিগলি ঝলমলে আলোতে রঙিন হয়ে উঠছে। রাজপথ, শপিং মল সবখানেই চোখ ধাঁধানো আলোর ঝলকানি। সব ধরনের ব্যবসায়ীদের মাঝে উৎসব ভাব। সারা বছর তারা যে ব্যবসা করেন তার অধিকাংশ লাভের হিসাবটা পরিপূর্ণ হয় বড়দিনকে ঘিরে। বিভিন্ন ধরনের বাতিগুলা সাজায়, ঘরের মধ্যে সাজায়, বাসার মধ্যে সাজায়। আমরা বিগত দিনের চেয়ে এই মাসে একটু ডাবল সেল দেই। ডিসেম্বর মাসে প্রবাসী বাংলাদেশি কর্মজীবীদের মাঝেও বড়দিনকে ঘিরে যে উৎসবের ঢেউ লাগে তা তাদের চোখে মুখে ধরা পড়ে। স্প্যানিশ বা দেশীয় অন্যান্য প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের জন্য এই মাস অনেক আনন্দের। এই আনন্দটা আসলে আমরা অন্য সময় পাই না, শুধু ডিসেম্বর মাস আসলে সুযোগ সুবিধা বোনাস ইত্যাদি পেয়ে থাকি। ডিসেম্বর মাস আসলে অনেক আনন্দগুলো একটা মুহূর্ত থাকে। খ্রিস্ট ধর্মের অনেক একটা হোলি একটা মাস। বৈশ্বিক মন্দায় বছরের অন্যান্য সময়ে ব্যবসায় কিছুটা ভাটা পড়লেও এ সময়টাতে তারা তা পুষিয়ে নেয়। করোনা আতঙ্কে গেল বছর ব্যবসায়ীরা তেমন একটা সুবিধা করতে না পারায় অনুকূল পরিবেশে এবার সবার মুখে হাসির ছটা। অবৈধ অভিবাসীদের মুখেও খুশির ঝলক। তারাও এ সুযোগে নিজেদের মতো করে পসরা সাজিয়ে কামিয়ে নেবে সাধ্যমতো। সময় সংবাদ, স্পেন। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদেশে বিপুল টাকা পাচার করেছেন ইভ্যালির এমডি রাসেল। লেনদেনের ভাউচারে মিলেছে প্রমাণ। বিনিয়োগকারীরা অর্থ ফেরত পাবেন কিনা জানতে অপেক্ষা করতে হবে আরও 6 মাস। করোনাকালে আবাসন খাতে প্রায় 20,000 কোটি টাকা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ। নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় শীঘ্রই বাড়ছে ফ্ল্যাটের দাম, বলছে রিহ্যাব। এবং চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ের রেকর্ড। বেড়েছে জাহাজ আসার সংখ্যাও। সাফল্য ধরে রাখতে জেটি এবং ইয়ার্ড বাড়ানোর তাগিদ। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।